shape সেটা সবাই তোমরা জানো both are gram positive that's why দেখতেই তারা হচ্ছে পার্পল অথবা ভায়োলেট ইন কালার স্পোর পড়েছি মানে জেনারেল ব্যাকটেরিওলজিতে আমরা স্পোর পড়েছি স্পোরটা কি রকম আমরা যেটা আজকে পড়বো গ্রাম পজিটিভ ব্যাসিলাই তার মধ্যে যারা দুটো গ্রাম পজিটিভ ব্যাসিলাইকে আমরা দুটো গ্রুপে ভাগ করি একটা হচ্ছে ক্লাসিফিকেশন তোমরা আগেই পড়েছো একটা হচ্ছে স্পোর ফর্মিং আর একটা হচ্ছে নন স্পোর ফর্মিং ব্যাসিলাই স্পোর ফর্মিং এর মধ্যে যে এক্সাম্পল সেটার মধ্যে আবার দুটো গ্রুপ একটা হচ্ছে অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক অ্যারোবিক হচ্ছে ব্যাসিলাসের স্পিসিস হচ্ছে ব্যাসিলাস এনথ্রাসিস আর অ্যানারোবিক অর্গানিজমের মধ্যে হচ্ছে ক্লাস্ট্রিডিয়াম এটা হচ্ছে স্পোর ফর্মিং ব্যাসিলাই গ্রাম পজিটিভ ব্যাসিলাই নন স্পোর ফর্মিং এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি তার কিছু স্পিসিস আছে কর্নিব্যাকটেরিয়াম সুডো ডিপথিরিকাম ইউরোলাইটিকাম জেরোসিস আরেকটা আছে নাম্বার 2 হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এটাও গ্রাম পজিটিভ ব্যাসিলাই ল্যাক্টোব্যাসিলাই তোমরা জানো একটু নর্মাল ফ্লোরা হিসেবে থাকে অ্যাক্টিনোমাইসিস সেটাও গ্রাম পজিটিভ ব্যাসিলাই এরা হচ্ছে নন স্পোর ফর্মিং তাহলে দুটো গ্রুপ ক্লাসিফিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট গ্রাম পজিটিভ ব্যাসিলাই ইজ ডিভাইডেড ইনটু টু গ্রুপ spore forming এবং non spore forming spore forming again divided into two groups anaerobic and aerobic আর non spore forming এর মধ্যে হচ্ছে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে filamentous আর একটা হচ্ছে non filamentous এর মধ্যে হচ্ছে cornybacterium diphtheria and listeria monocytogenes আর filamentous এর মধ্যে Cornybacterium diphtheria, Listeria monocytogenes and Actinobacilli এরা হচ্ছে নন ফিলামেন্টাস আর ফিলামেন্টাস এর মধ্যে হচ্ছে Actinomyces ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো তোমরা জি ম্যাম তাহলে ক্লাসিফিকেশনটা কিন্তু এটা এইভাবেই মনে রাখবে হ্যাঁ তাহলে নন স্পোর ফার্মিং এগেইন ডিভাইডেড ইনটু টু গ্রুপ ফিলামেন্টাস মানে যাদের ব্রাঞ্চেস আর নন ফিলামেন্টাস যারা ব্রাঞ্চিং নেই তাহলে কর্নিব্যাকটেরিয়াম লিস্টেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিস এর হচ্ছে নন ফিলামেন্টাস আর ল্যাক্টোব্যাসিলাই আর ফিলামেন্টাস এর মধ্যে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস নাও দ্য কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি মরফোলজিটা আমরা একটু দেখছি গ্রাম পজিটিভ রড দ্যাট অ্যাপিয়ার ক্লাব শেপ তার মানে হচ্ছে ব্যাসিলার একটা পোর্শন হচ্ছে ওয়াইডার থাকে এন্ড অ্যারেঞ্জ থাকে হচ্ছে ভি এন্ড এল ফর্ম অ্যারেঞ্জমেন্টে এরকম করা হচ্ছে চাইনিজ লেটার ভি এন্ড এল ফর্ম ভি এবং এল ফর্ম এটা এই চাইনিজ লেটারটা তারা কিভাবে আসতেছে ডিউরিং সেল ডিভিশন দেয়ার একটা ওয়েভি অথবা স্ন্যাপিং মুভমেন্ট হয় এই মুভমেন্টের জন্য তাদের এই শেপটা আসে যাই হোক ওটা অতটুকু দরকার নেই তাহলে গ্রাম পজিটিভ রড নন স্পোর ফর্মিং non-spore forming club shape that means wider at one end and arrange in V এবং L form এটা গ্রাম স্টেইন করলে আমরা বুঝতে পারবো আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমরা নন এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া পড়েছো সেখানে দেখেছো কিছু ব্যাকটেরিয়া মেটাক্রোমেটিক গ্র্যানিউলস আছে মেটাক্রোমেটিক গ্র্যানিউলস গুলি কি জিনিস স্টোরেজ ফর্মে এনার্জি থাকে তাহলে কোন কোন ব্যাকটেরিয়া আছে একটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি এটা হচ্ছে তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স তাহলে তাদের দ্য রড হ্যাভ এ বিডেড অ্যাপিয়ারেন্স বিড মানে হচ্ছে ফোটা ফোটা থাকে রডের মধ্যে দ্য বিড কনসিস্টস অফ এ গ্র্যানিউলস অফ পলিমারাইজ পলিফসফেট এগুলি কি হাইলি স্টোরেজ মেকানিজম অফ হাইলি এনার্জি ফসফেট বন্ড এগুলিকে আমরা বলছি মেটাক্রোমেটিক গ্র্যানিউলস তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ডু ইউ মিন বাই মেটাক্রোমেটিক গ্র্যানিউলস তাহলে মেটাক্রোমেটিক গ্র্যানিউলস আর দ্য পলিমারাইজ পলিফসফেট এটা বলতে তুমি কি বুঝো তাহলে মানে হাই এনার্জিটা থাকে ওখানে হাইলি এনার্জি ফসফেট বন্ড ওই গ্র্যানিউলস গুলির মধ্যে থাকে এই জন্য এদেরকে বলা হচ্ছে মেটাক্রোমেটিক গ্র্যানিউলস মেটাক্রোমেটিক গ্র্যানিউলস গুলি স্টেইন করার জন্য তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি দেখার জন্য মরফোলজি আমরা দুটো স্টেইন করি একটা হচ্ছে গ্রাম স্টেইন আর একটা হচ্ছে মিথিলিন ব্লু স্টেইন গ্রাম স্টেইন করা হচ্ছে টু সি দ্য গ্রাম পজিটিভ ব্যাসিলাই আর মেটাক্রোমেটিক গ্র্যানিউলস দেখার জন্য আমরা মিথিলিন ব্লু স্টেইন করছি
সেটা করার পরে দেখা যাচ্ছে গ্র্যানিউলসগুলি রেড শেপ হয় অ্যান্ড রেস্ট অফ দ্য সেলটা হচ্ছে ব্লুইশ ইন কালার। তাহলে মরফোলজির মধ্যে আমরা গ্রাম পজিটিভ ব্যাসিলাই পেলাম, নন স্পোর ফর্মিং, আর স্পেশাল ক্যারেক্টারের তার ম্যানেজমেন্টের মধ্যে ভি অ্যান্ড এল ফর্ম, আর তার কি থাকে একটা মেটাক্রোমেটিক গ্র্যানিউলস থাকে। মেটাক্রোমেটিক গ্র্যানিউলস গুলি কি জিনিস? স্টোরেজ ফর্মে এনার্জিটা থাকছে। এই গ্র্যানিউলস গুলি দেখার জন্য আমাকে স্টেইন করতে হয়, যে স্টেইন সেটাকে বলা হচ্ছে মিথিলিন ব্লু দিয়ে যে স্টেইন করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যালবার্ট স্টেইন। এটা করার পরে গ্র্যানিউলস গুলি আমি রেড কালার দেখবো এবং রেস্ট অফ দ্য বডি ব্যাসিলারি বডি যেটা আছে তাহলে ব্লুইশ ইন কালার। তাহলে ব্লুইশ কালারের উপরে ফোটা ফোটা রেড কালার থাকবে, এটাই দেখা যাবে অ্যালবার্ট স্টেইন করার পরে। পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে তুমি কয়টা মানে কি কি স্টেইন করবে একটা কর্নিব্যাকটেরিয়াম দেখার জন্য। স্টেইন কটা হচ্ছে দুটো স্টেইন করব, গ্রাম স্টেইন টু সি দ্য গ্রাম পজিটিভ ব্যাসিলাই অ্যান্ড অ্যালবার্ট স্টেইন টু সি দ্য মেটাক্রোমেটিক গ্র্যানিউলস। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট। Now the antigenic structure of the Corynebacterium diphtheria. Antigenic structure এর মধ্যে ও এবং কে এগুলি নট সো ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্স হচ্ছে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি। তার মানে সে কি দিয়ে প্যাথোজেনেসিস করে, তার ইনভেসিভনেস মানে ঢুকলো, এবং তার মোস্ট পাওয়ারফুল একটা এক্সোটক্সিন আছে, পাওয়ারফুল এক্সোটক্সিন, and this exotoxin is bacteriophage mediated. খুবই ইম্পর্টেন্ট, ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড। ব্যাকটেরিওফাজ কাকে বলে, ফাজ মেডিয়েটেড টক্সিন কি কি আছে এটা তোমরা পড়বে। তাহলে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিস ডিপেন্ড অন টু ফ্যাক্টর, ওয়ান ইজ ইনভেসিভনেস, অ্যানাদার ইজ এক্সোটক্সিন। নাও দ্য প্যাথোজেনেসিস। তাহলে প্যাথোজেনেসিস পড়ার সময় তোমাদের সবচেয়ে আগে খেয়াল করতে হবে রুট অফ এন্ট্রি অফ দ্য অর্গানিজম, কি কোন রুটে এই অর্গানিজমটা ঢুকে, তার কি কি হেল্পিং হ্যান্ড আছে এবং সে কিভাবে প্যাথোজেনেসিস করছে। তাহলে রুট অফ এন্ট্রি হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কজেস যে ডিজিজ করে সেটা হচ্ছে ডিপথেরিয়া। ইট ইজ স্প্রেড বাই ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন তার মানে রেসপিরেটরি রুটে এটা ঢুকছে। এগুলি কিছু কিছু কথা আছে, এগুলি তোমাদের মানে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। Both toxigenic and non-toxigenic strain are capable of colonizing mucous membrane, but toxin production contribute to the organism invasiveness and ability to establish and maintain itself in the host cell. তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হবে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার কোন স্ট্রেনগুলি টক্সিন মানে প্যাথোজেনেসিস করে। স্ট্রেন কথা হচ্ছে যারা টক্সিজেনিক স্ট্রেন, and this toxigenic strain are by ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড হতে হবে। যদি ফাজ মেডিয়েটেড না হয় এই টক্সিনটা তাহলে ও ডিজিজ করতে পারবে না। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে টক্সিজেনিক এবং নন টক্সিজেনিক স্ট্রেনও কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার মধ্যে আছে, যেগুলি আর অন্য স্পিসিসগুলির নাম বললাম। তারা ইজিলি কলোনাইজেশন করতে পারবে বাট দে ক্যান নট প্রডিউস। তাহলে তার মানে তারা থ্রোটে থাকতে পারবে বাট ক্যান দে নট প্রডিউস ডিজিজ। ডিজিজ করতে হলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করতে হয়, একটা হচ্ছে ইনভেসিভনেস আর একটা হচ্ছে প্রোডাকশন অফ দ্য টক্সিন। শুধু টক্সিন প্রোডাকশন করলে হবে না, দিস টক্সিন মানে মাস্ট বি মেডিয়েটেড বাই ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ সবাই তোমরা জানো যে কি জিনিস, সেটা ট্রান্সডাকশন অথবা ব্যাকটেরিওফাজ একই জিনিস। কোনো একটা সেলের ভিতরে যদি ভাইরাসের গ্রোথ হয় এবং তারকে সেটা যদি আবার ইন্টিগ্রেটেড উইথ দ্য ব্যাকটেরিয়া ডিএনএ, তখনই আমরা এটাকে ফাজ বলি। যখন এই ফাজটা অন্য একটা সেলে আবার ইনফেকশন করে তখন সেটা তখন পুরো জিনিস তখন একটা নিউ স্ট্রেইন তৈরি করে। নিউ স্ট্রেইন তৈরি করলে সেটা দিয়ে প্যাথোজেনেসিস হচ্ছে। এবং দুই টাইপের আছে, একটা হচ্ছে টেম্পারেট ফাজ আর একটা হচ্ছে টেম্পারেট অথবা লাইসোজেনিক, আর একটা হচ্ছে লাইটিক ফাজ। দুটোর মধ্যে কি ডিফারেন্স বলতে পারবে? লাইসোজেনিক এবং লাইটিক। লাইসোজেনিক মানে হচ্ছে বাড়ানো, লাইটিক মানে হচ্ছে ভাঙা। জয়িতা এভাবে বললে হবে না। লাইসোজেনিক মানে যখন সে হোস্ট সেলের সাথে ফাজটা ইন্টিগ্রেটেড হচ্ছে, এটা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। লাইটিক ফাজ মানে সে যখন ফাজ তৈরি হচ্ছে সেলকে সে ভেঙে দিয়ে ডিস্ট্রয় করে যখন বেরিয়ে আসতেছে তখন তাকে বলা হচ্ছে লাইটিক ফাজ।
তাহলে অপারেশন অনেক ডিপেন্ড করে এগুলি আগে জিজ্ঞাসা করা হতো, তারপর আমি একটু বলছি কনসেন্ট্রেশন অফ দ্য আয়রন, অক্সিডেটিভ প্রেশার, অ্যামাইনো অ্যাসিড এন্ড পিএইচ, এগুলো এখনকার জন্য ইম্পর্টেন্ট। টক্সিজেনিক স্ট্রেন শুধুমাত্র ডিজিজ করতে পারবে, এই কথাগুলো একদম মাথায় রাখতে হবে। এবং টক্সিজেনিক স্ট্রেনের মধ্যে যারা ফাজ মেডিয়েটেড তারাই প্যাথোজেনিস করে। তাহলে বল রেসপিরেটরি রুটে ঢুকলো, ঢোকার পরে সে কি করবে, ওখানে কলোনাইজেশন করবে থ্রোটে এবং মাল্টিপ্লাই করে টক্সিন প্রোডাকশন করবে। টক্সিনটা তখন কি হবে, দ্য টক্সিন ইজ অ্যাবজর্ব ইনটু দ্য মিউকাস মেমব্রেন। দ্য টক্সিনটা একটা প্রপার্টিজ আছে তার, টক্সিন ইজ এ সিঙ্গেল পলিপেপটাইড, হিট লেবাই। এটা দুটো ফ্রেগমেন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। বি ফর বাইন্ডিং, বিটা সবসময় মনে রাখবে যে বিটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য যে ফ্রেগমেন্টটা সেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে অলওয়েজ মানে এনজাইমেটিক অ্যাক্টিভ সাইডে যে সে কাজ করবে সেটা হচ্ছে এ। তাহলে টক্সিনটা যখন অ্যাবজর্ব হবে মিউকাস মেমব্রেনে তখন সে প্যাথোজেনেসিস করবে। তার মধ্যে টক্সিনের প্রপার্টিটা আমরা একটু বলছি। The toxin is a single polypeptide, heat labile and consists of two fragments. Fragment B mediate binding to the toxin to glycoprotein receptor on the cell membrane. তোমরা মনে রাখবে B for binding. আর ট্রান্সফার দ্য ফ্রেগমেন্ট এ ইনটু দ্য সেল। বি যখন স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন ফ্রেগমেন্ট এটা ইজিলি সেলের ভিতরে ঢুকে যাবে, এবং ঢুকে যে সে কি করছে সেটা দেখো। Fragment A contain the enzymatic active site of the toxin that cleave nicotinamide, NAD, nicotinamide adenine dinucleotide থেকে nicotinamide কে সে সরিয়ে দিবে and transfer the remaining ADP ribose to elongation factor 2. Elongation factor 2 এর কাজ কি, এটা প্রোটিন সিনথেসিস করে। যে মাত্র সে ফ্রেগমেন্টে elongation factor 2 কে ইনঅ্যাক্টিভ করে দিবে তখন প্রোটিন সিনথেসিস আর হতে পারবে না। ওখানে প্রোটিন সিনথেসিস না হলে ওই জায়গাটা নেক্রোসিস হবে, নেক্রোসিস এবং ড্যামেজ হবে। তাহলে দেখো fragment A contain the enzymatic active site of the toxin that cleave nicotinamide from NAD and transfer the remaining ADP ribose to elongation factor 2. যখনই elongation factor 2 এর সাথে ADP ribose attach হবে তখন এই পোরশনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে and failure to synthesis the protein. So abrupt arrest of protein synthesis is responsible for necrotizing and neurotoxic effect. ম্যাম বলো। ম্যাম একজনকে অ্যালাউ করতে হবে। একজনকে অ্যালাউ করতে হবে, আচ্ছা করছি। জি ম্যাম। নাই তো ওয়েটিং রুমে কেউ ম্যাম ছিল তো, নাই তো দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম ঠিক আছে। পরে আমি তোমরা পার্সেন্টেজ নিয়ে কোনো ইয়ে করো না, আমি তোমাদের ইয়েটা বুঝছি, আমার একটু প্রবলেমের জন্যই আমাকে একটু বাসায় ক্লাস নিতে হচ্ছে। যাই হোক আমি এটা মেক আপ করে দিব তোমাদের, হ্যাঁ সেটা ঢুকতে পারছো না সেটাই। তাহলে দেখো এই রিঅ্যাকশনটা যখন তোমরা দেখবে তখন ইজিলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এনএডি থেকে তাহলে কি সরাচ্ছে, নিকোটিনামাইড সরালে আর কি থাকতেছে পোরশনটা, এডিপি রাইবোজ, তার সাথে ইলংগেশন ফ্যাক্টর 2। নরমালি এনএডির সাথে ইলংগেশন ফ্যাক্টর 2 এরই কাজ করার কথা ছিল, কিন্তু এখান থেকে যখন সে নিকোটিনামাইডকে সরিয়ে নিচ্ছে তখন ইলংগেশন ফ্যাক্টর 2 তার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এবং অ্যাটাচ হওয়ার পরে প্রোটিন সিনথেসিসটা ইনহিবিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে মেইন মেকানিজম অফ টক্সিন। অনেক সময় পরীক্ষায় প্যাথোজেনেসিস অনেক লম্বা, আর একটু আছে অনেক সময় দেখা যায় যে মেকানিজম অফ ডিপথেরিয়া টক্সিন। যখন মেকানিজম জিজ্ঞাসা করবে তখন তাকে এক্সোটক্সিন, ব্যাকটেরিওফাজ মেডিয়েটর এবং এইটুকু পর্যন্ত বলতে হবে। তাহলে একটা সিঙ্গেল পলিপেপটাইড, দুটো পোর্শন বি এবং এ, বি ফর বাইন্ডিং, এ enter into the cell and that cleave the nicotinamide from NAD and rest of the ADP ribose that attach to the elongation factor 2. So abrupt arrest of protein synthesis responsible for necrotizing and neurotoxic effect যেটা হচ্ছে ডিপথেরিয়াতে হচ্ছে। তাহলে তোমার মেকানিজমটা বুঝতে পেরেছো। ভাইভাতে তুমি এত কথা যদি ভুলে যাও, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করবে হচ্ছে টক্সিনটা কিভাবে কাজ করে। তুমি যদি এ বি বলে
বি ফর বাইন্ডিং এটা ঢুকলো এবং তোমার অন্য কিছু মনে না থাকে, তুমি যদি এটা বলো যে ইলংগেশন ফ্যাক্টর 2 কে ইনএক্টিভ করে প্রোটিন সিনথেসিসটাকে সে ইনহিবিট করছে, তাতেও কিন্তু হয়ে যাবে। কিন্তু রিটেনে এটা ফুল মার্কস পাওয়ার জন্য এটা লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টক্সিনের জি মেকানিজম। ম্যাম। তারপরে দেখো টক্সিন ইজ প্রডিউস, যেটা আমি বারবারই বলেছি, টক্সিন ইজ প্রডিউস অনলি বাই দ্য স্ট্রেন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি infected with a temperate bacteriophage. Corynebacterium diphtheria that are not lysogenized by this phage do not produce exotoxin and they are non-pathogenic. তাহলে টক্সিন প্রোডাকশন শুধু করলে হবে না, ফাজ মেডিয়েটেড হতে হবে। আর টক্সিন প্রোডাকশন যারা ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড না, তার কি হচ্ছে, তার দে আর নন প্যাথোজেনিক। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, টক্সিন ইজ প্রোডিউস অনলি বাই দ্য স্ট্রেন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি ইনফেক্টেড বাই এ টেম্পারেট ব্যাকটেরিওফাজ, যেটাকে আমরা বলছি বিটা কর্নিফাস। Corynebacterium diphtheria that are not lysogenized by this phage do not produce exotoxin and those Corynebacterium are non-pathogenic. Non-pathogenic. তাহলে প্রথম থেকে অনেকগুলো কথা আমি বলেছি, both pathogenic and non-pathogenic strain colonization করতে পারবে, কিন্তু যারা টক্সিন প্রোডাকশন করবে তারাই ডিজিজ করবে। সেই টক্সিন কি হতে হবে, ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড হতে হবে। ফাজ মেডিয়েটেড না হলে ওরা টক্সিনও প্রোডাকশন করতে পারবে না, অ্যান্ড দে আর নন প্যাথোজেনিক। এই কথাগুলি প্রত্যেকটা কথা আন্ডারলাইন এবং মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা, এটুকু আমি আবার ব্যাকটেরিওফাজটা পড়া মানে তোমাদেরকে আবার বলার জন্য এটুকু লিখেছি। ডিউরিং দ্য লাইসোজেনিক ফাজ অফ দ্য ভাইরাল growth, the DNA of this virus integrated into the bacterial chromosome and the toxin is synthesized. এটা মানে ব্যাকটেরিওফাজ বলতে তুমি কি বোঝো? তাহলে during the growth of the virus within the cell, a piece of the bacterial DNA is integrated with the virus, and this is called the bacteriophage. তখনই toxin is synthesized. খুব ইজি করে যদি আমরা বলি, during the lysogenic phase of the bacterial growth, a piece of the viral growth, a piece of the bacterial DNA is integrated with the virus. এটাই হচ্ছে লাইসোজেনিক, এটাকে আমরা বলছি কর্নিফাস। হ্যাঁ, তাহলে দেখো আমরা এতক্ষণ তাহলে কিভাবে ঢুকলো, টক্সিন দিয়ে কি মেকানিজম হলো সেটা বললাম। কিন্তু তারপরে আরেকটু কথা, যে প্রোটিন সিনথেসিস সে ইনহিবিট করলো, এবং প্রোটিন সিনথেসিস ইনহিবিট করার পরে যেই জায়গায় লোকালি তাহলে কি হলো, তাহলে diphtheria toxin is absorbed into the mucous membrane and causes destruction of the epithelium and a superficial inflammatory response. The necrotic epithelium become embedded in exudating fibrin, bacteria, red and white blood cell, and they produce the grayish white pseudomembrane. কোথায় করবে, থ্রোটে। তাহলে আমরা কিভাবে ঢুকলো সেটা পড়লাম, টক্সিজেনিকটা কিভাবে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড সেটা পড়লাম, এবং টক্সিনটা কোন মেকানিজমে কি করছে, এবং মেকানিজমটা হচ্ছে সে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করলে ওখানে নেক্রোসিস হচ্ছে, সো নেক্রোটিক এপিথেলিয়াম বিকাম এমবেডেড ইন এক্সুডেটিং ফিব্রিন, ব্যাকটেরিয়া ওখানে থাকবে, রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেল, এই সব কিছু মিলে একটা সো এ গ্রেশ হোয়াইট pseudomembrane is formed over the tonsil, pharynx or larynx. এটা হচ্ছে প্যাথোজেনেসিস। সো তাহলে ওখানে যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিট হবে, নেক্রোসিস হবে, তাহলে ইনফ্লামেশনের জন্য ওখানে ফিব্রিন এক্সুডেট জমা হতে থাকবে, ব্যাকটেরিয়া তো আছেই, তার সাথে সাথে ইনফ্লামেটরি সেল থাকবে। থাকার পরে ওখানে যে লোকালি যেমন টনসিল, ফ্যারিংস, ল্যারিংস, এগুলির ভিতরে কি তৈরি হবে, একটা গ্রেইশ হোয়াইট সুডোমেমব্রেন। এই মেমব্রেনটাকে আমরা যদি কোনো এনি অ্যাটেম্প্ট টু রিমুভ দ্য সুডোমেমব্রেন টিআর দ্য ক্যাপিলারিজ দাস ব্লিডিং, ওখানে ব্লিডিং স্পট দেখা দেবে। আচ্ছা, এটা প্যাথোজেনেসিসে বলার দরকার নেই, এমনি আমি বলছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ডিপথেরিয়া মানে প্যাথোজেনেসিস যদি তোমাকে পরীক্ষায় আসে, তাহলে তোমাকে কতটুকু লিখতে হবে,
এই যে সুডোমেমব্রেন তৈরি হওয়া পর্যন্ত আমাদের কাজ। হ্যাঁ, যদি আমাকে বলা হয় যে টক্সিনের মেকানিজম লিখো, তাহলে শুধুমাত্র আমার কাজ হবে ওই যে রিঅ্যাকশনটা আমরা বললাম, ইলাঙ্গেশন ফ্যাক্টর 2 কে ইনহিবিট করে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে, এবং টক্সিনের যে প্রপার্টি সেখানে থেকে শুরু এবং প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করা এখানে শেষ হবে। আর প্যাথোজেনেসিস বললে রুট অফ এন্ট্রি টক্সিনের মেকানিজম, দেন প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে সে কিভাবে গ্রেস হোয়াইট সুডোমেমব্রেন তৈরি করছে, এখানে এসে শেষ হবে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। Now the complication. Complication তোমার মনে রাখবে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে না, যখনই সে টক্সিন প্রোডাকশন করছে, টক্সিনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এই কারণে কমপ্লিকেশনগুলি ডেভেলপ হচ্ছে। জিজ্ঞাসা করবে কমপ্লিকেশন কিসের জন্য হচ্ছে, ব্যাকটেরিয়া উইথ আইদার ব্যাকটেরিয়া অর টক্সিন, এটা টক্সিনের জন্য হচ্ছে। টক্সিন ইজ অ্যাবজর্ব এন্ড রেজাল্ট ইন ডিস্টেন্ট টক্সিক damage, particularly parenchymatous degeneration, fatty infiltration, and necrosis in the heart muscle, liver, kidney, and adrenal gland. Nerve damage, especially first three, 1, 3, and number 8, resulting in paralysis of the soft palate, eye muscle, or extremities. Complication is so important. খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। তাহলে কমপ্লিকেশন টক্সিন অ্যাবজর্ব হওয়ার জন্য হচ্ছে, এবং টক্সিন যদি ডিস্টেন্ট জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তখন যে প্রবলেমগুলি হচ্ছে হার্টের উপরে, যেটা হচ্ছে ফ্যাটি ইনফিল্ট্রেশন এন্ড নেক্রোসিস ইন দ্য হার্ট মাসেল, লিভারের উপরে হতে পারে, কিডনি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, নার্ভ ড্যামেজ, এটা জিজ্ঞাসা করে কোন কোন নার্ভের উপরে তার এফেক্ট, ফার্স্ট, থার্ড এবং নাম্বার 8। তাহলে এগুলি যখন ড্যামেজ হয়ে যাবে তখন কি হবে, রেজাল্টিং ইন প্যারালাইসিস অফ দ্য সফট প্যালেট, আই মাসেল অ্যান্ড এক্সট্রিমিটিস। যদি পরীক্ষায় রিটেনে কমপ্লিকেশন আসে, তোমরা 1, 2, 3 দিয়ে একটু বেশি বড় দেখানোর জন্য করবে, আমি এখানে সব একসাথে করে দিয়েছি। একজন ওয়েট করতেছে। আরেকটা কমপ্লিকেশন, dyspnea soon follow because of obstruction caused by the membrane. এই সুডো মেমব্রেন যদি অনেকটুকু এক্সটেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। দিস অবস্ট্রাকশন মে ক্যান কজ সাফোকেশন ইফ নট প্রম্পটলি রিলিভ বাই ইন্টুবেশন অর ট্রাকিওস্টমি। তুমি যদি তাহলে মানে এই অবস্ট্রাকশনের জন্য পেশেন্ট মরেও যেতে পারে যদি তুমি প্রম্পট রিলিভ তাকে না করো। যে কোনো জায়গায় হলে আমরা কি করি, ইন্টিউবেশন অথবা ট্রাকিওস্টমি করে পেশেন্টকে আমরা সার্ভাইভ করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ডিসনিয়া শুড ফলো বিকজ অফ অবস্ট্রাকশন কজ বাই দ্য মেমব্রেনটা অনেকটুকু পর্যন্ত চলে আসে, ট্রাকিয়া, ল্যারিংস, ফারিংস এসব জায়গায়, তখনই অবস্ট্রাকশন অর্থাৎ সাফোকেটিভ প্রবলেমটা ডেভেলপ করে। তাকে রিলিভ করার জন্য তোমাকে কি করতে হবে, ইন্টিউবেশন অথবা ট্রাকিওস্টমি। এখন আছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা স্পেসিমেন কালেকশন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। যদি থ্রোটে হয়ে থাকে, ম্যাক্সিমাম সাইটটা হচ্ছে থ্রোট সব আমরা নিব, অ্যান্ড পিস অফ সুডোমেমব্রেন। এটা আসলে অ্যাকচুয়ালি খুব টাফ। পিস অফ সুডোমেমব্রেনটা আমরা কিভাবে নিব, থ্রোট সব অ্যান্ড পিস অফ সুডোমেমব্রেন। হ্যাঁ, থ্রোট সবটা নিতে হবে। তারপরে স্টেইন করতে হবে, গ্রাম স্টেইন করব, দুটো স্টেইন, একটা হচ্ছে গ্রাম স্টেইন টু সি দ্য গ্রাম পজিটিভ ব্যাসিলাই, অ্যান্ড অ্যালবার্ট স্টেইন আমরা করব টু ডিটেক্ট দ্য মেটাক্রোমেটিক গ্র্যানিউলস। কিরকম দেখা যাবে, রেড কালার গ্র্যানিউলস অ্যান্ড রেস্ট অফ দ্য ব্যাসিলারি বডিজ ব্লুইশ ইন কালার। তাহলে স্পেসিমেন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট অ্যান্ড পিস অফ সুডোমেমব্রেন। And gram stain, gram positive bacilli, and Albert stain to see the metachromatic granules. The দুটো স্টেইন, একটা গ্রাম স্টেইন, সেটা কিসের জন্য আমরা করছি, আর অ্যালবার্ট স্টেইন সেটা কিসের জন্য আমরা করছি, এটা অবশ্যই তোমাদেরকে বলতে হবে। তারপরে হচ্ছে কালচার। আমরা তো সবসময় বলেছি তিনটা, তাহলে একটা স্পেসিমেন, আর একটা হচ্ছে স্টেইনিং, নাও দ্য নাম্বার 3 হচ্ছে কালচার।
লোফলার সিরাম স্লোপ অ্যান্ড ব্লাড আগার মিডিয়া, দুটোতেই আমরা করব ব্লাড আগার মিডিয়া। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে টেলুরাইট আগার মিডিয়া। টেলুরাইট আগার মিডিয়া ইজ এ সিলেক্টিভ মিডিয়া ফর কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। তোমাকে জিজ্ঞাসা করবে এই তিনটে মিডিয়ার মধ্যে সিলেক্টিভ মিডিয়া কোনটা। সিলেক্টিভ মিডিয়া হচ্ছে টেলুরাইট ব্লাড আগার মিডিয়া। আরেকটা হচ্ছে ব্লাড আগার মিডিয়া লোফলার সিরাম স্লোপ। লোফলার সিরাম স্লোপ অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় টু ডিটেক্ট দ্য র্যাপিড গ্রোথ অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। দেখা যাচ্ছে লোফলার সিরাম স্লোপে নট সিলেক্টিভ মিডিয়া, কিন্তু র্যাপিড গ্রোথ হওয়ার জন্য এটা ইউজ করা হয়। দেখা যাচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি উইদিন 6 আওয়ার্সের মধ্যে লোফলার সিরাম স্লোপে গ্রো করে যায়। আর টেলুরাইট ব্লাড আগার মিডিয়া হচ্ছে সিলেক্টিভ মিডিয়া ফর কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। দিয়ে যাবেন না আমার পাসপোর্ট। টেলুরাইট আগার মিডিয়া ইজ এ সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়া টেলুরাইট আগার মিডিয়াতে ব্যাকটেরিয়া যখন গ্রো করে তখন গ্রেস ব্ল্যাক কালার কলোনি হবে। এটা কেন হবে? টেলুরাইট মিডিয়া কন্টেন এ টেলুরিয়াম সল্ট that is reduced to tellurium within the organism. That's why it is gray black color of tellurium in the colony. আমি পাসপোর্টে সাবধানে রাখতে পারো চাচ্ছি। তাহলে টেলুরাইট আগার মিডিয়া সিলেক্টিভ মিডিয়া, এখানে গ্রেস ব্ল্যাক কালার এগুলি এত কিছু জিজ্ঞাসা করা হয় না আজকাল। তাহলে এটা কেন এটার কালারটা গ্রেস ব্ল্যাক? কারণ এটা হচ্ছে টেলুরিয়াম সল্ট থাকে, সেটা রিডিউস হয়ে মেটালিক টেলুরিয়াম হয়, যার কারণে গ্রেস ব্ল্যাক কালার। আচ্ছা কয় মিনিট আছে দেখো। আচ্ছা কালচারের পরে এখন আমরা কিসে যাব? এখানে এত বেশি বায়োকেমিক্যাল টেস্ট করার দরকার হচ্ছে না, বায়োকেমিক্যাল টেস্ট করার দরকার হচ্ছে না। এখন এখানে আমরা যেটা করব হচ্ছে টক্সিজেনিসিটি টেস্ট। টক্সিজেনিসিটি টেস্ট, এটার নাম হচ্ছে এলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। হ্যাঁ, টক্সিজেনিস কারণ কোন অর্গানিজম গ্রো করলো, বাট এই অর্গানিজম অথবা এই স্ট্রেনটা টক্সিন প্রোডাকশন করতে পারছে কিনা সেটা দেখার জন্য যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে টক্সিজেনিসিটি টেস্ট। তাহলে টক্সিজেনিসিটি টেস্টটার নাম হচ্ছে এলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। এটা কি ধরনের টেস্ট? এলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। তোমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়েছো না? হ্যালো জি ম্যাম। ওটা কি ধরনের নামের সাথেই তো আছে প্রেসিপিটেশন টেস্ট। প্রেসিপিটেশন এলিক জেল প্রেসিপিটেশন টেস্টের একটা এক্সাম্পলই তো হচ্ছে এটা এলিক জেল প্রেসিপিটেশন টেস্ট। এটা কি দেখার জন্য করা হয়? টক্সিজেনিসিটি টেস্ট ফর কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। তার মানে এই স্ট্রেনটা টক্সিন প্রোডাকশন করছে কিনা সেটা দেখার জন্য এই জিনিসটা করা হয়। হ্যাঁ 10 মিনিটস। আচ্ছা এটা শোন, 10 মিনিট আমার এটা শেষ হয়ে যাবে। তাহলে এইটার প্রসিডিউর টেস্ট to see the or to detect the toxigenicity strain of Corynebacterium diphtheria. তাহলে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কি পেলাম? একটা হচ্ছে স্পেসিমেন আর স্টেইন আমরা দুটো করব, একটা হচ্ছে গ্রাম স্টেইন আর একটা হচ্ছে অ্যালবার্ট স্টেইন। কালচার করব হচ্ছে সিলেক্টিভ মিডিয়া কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরির জন্য টেলুরাইট ব্লাড আগার মিডিয়া। লোফলার সিরাম স্লোপ জিজ্ঞাসা করা হবে এটা কেন ইউজ করা হয়? ফর র্যাপিড গ্রোথ অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি, তার মানে উইদিন 6 আওয়ার্স এর মধ্যে এটা গ্রোথ চলে আসে। আর ব্লাড আগারেও করতে পারি। টেলুরাইট আগার মিডিয়া ইজ এ সিলেক্টিভ মিডিয়া ফর সিলেক্টিভ মিডিয়া বলতে আমরা কি বুঝি? সিলেক্টিভ মিডিয়া দোজ মিডিয়া উইচ ইনহিবিট দ্য
growth of other organism except the particular organism. যে অর্গানিজমটা গ্রো করবে সেটা ছাড়া অন্য কোনো অর্গানিজম এখানে গ্রো করতে পারবে না। তার মানে স্পেশাল কিছু এখানে দেয়া আছে, সে স্পেশাল হচ্ছে কি জিনিস এখানে, টেলুরিয়া। তাহলে প্রিভেনশন সবাই তোমরা জানো আমরা কি করা হয়, ডিপথেরিয়া টক্সিনের এগেনস্টে যদি আমরা অ্যান্টিটক্সিনটা দিয়ে থাকি, গিভেন ইমিডিয়েটলি the toxin bind rapidly and once bind cannot neutralize by antitoxin. তার মানে অ্যান্টিটক্সিনটা আমরা এইভাবেই দিব, ইমিডিয়েটলি দিতে হবে, কিন্তু এই টক্সিনটা যখন পার্টিকুলার সাইডে বাইন্ড করে যাবে, বাইন্ড করলে তুমি যদি অ্যান্টিটক্সিন দাও সেটা কোনো কাজ করতে পারবে না, তার মানে খুব ইমিডিয়েটলি দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক দিতে হবে টু ইনহিবিট দ্য গ্রোথ, রিডিউস টক্সিন প্রোডাকশন। আর প্রিভেনশন যেটা করি আমরা ইপিআই শিডিউলে, সেটা কি দেওয়া হয়, ডিপিটি মানে কি, ডিপিটি মানে কি, diphtheria pertussis tetanus. এটা পার্টোসিস এবং পার্টোসিস দিয়ে হুপিং কাপ যেটা তোমরা কমিউনিটি মেডিসিনে পড়েছো, ইপিআই শিডিউল, সেগুলি আমরা দিয়ে আর প্রিভেন্ট করব। কখন দেওয়া হয় এটা, এইজ সবই তোমরা জানো। তাহলে ডিপথেরিয়া শেষ, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, আর ওখানে যেটা একটা আছে না লিস্টেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটুকুই শেষ। আরেকটা আছে যে নন স্পোর ফর্মিং এর মধ্যে, সেটা হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, তাই না, একটা পড়লাম আমরা। কর্নিব্যাকটেরিয়াম কিন্তু আমি শেষ করে ফেলেছি, তোমরা পড়বে, যেখানে কনফিউশন সেটা আবার আমাকে জিজ্ঞেস করবে। লিস্টেরিয়াটা আমি এমনি বলছি, এখানে স্লাইড নেই। লিস্টেরিয়া মোনোসাইটোজেন একটা গ্রাম পজিটিভ একটা ব্যাসিলাই, একটা মোটাইল ব্যাসিলাই, ইট ক্যান কজেস কি করে জানো, লিস্টেরিয়া মোনোসাইটোজেন নিউনেটাল সেপসিস অ্যান্ড মেনিনজাইটিস, বাচ্চাদের মেনিনজাইটিস করে, এটির জন্য মোটাইল and it can causes neonatal meningitis. অ্যাক্টিনোমাইসিস ওটা দরকার হয় না, তাহলে সেটা। আর যেটা তোমাদের স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, সেটা স্যার পড়াবেন, সেটা স্যার তোমাদেরকে পড়াবেন। স্পোরটা কি জিনিস, স্পোর স্পোর জি ম্যাম, sports highly it is the highly resistant stage of bacteria. কেন হাইলি রেজিস্ট্যান্স বলতে পারবে, কারণ এটা দুটো স্ট্রাকচার, একটা থিক ক্যারাটিন লাইক কোট, আর এটা হচ্ছে ক্যালসিয়াম ডিপিকলিনেট এন্ড স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, তার মানে এটা ডিহাইড্রেটেড ফর্মে থাকে। তাহলে থিক ক্যারাটিন লাইক কোট, ক্যালসিয়াম ডিপিকলিনেট এন্ড স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, এর কারণে এটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে স্পোর তুমি কিভাবে কিল করতে পারবে, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় হাউ ক্যান ইউ কিল দ্য স্পোর ফর্মিং অর্গানিজম, হ্যাঁ, তাহলে স্টেরিলাইজেশনে যেতে হবে। স্টেরিলাইজেশনে কি কি মেথড দিয়ে আমরা স্পোর কিল করতে পারবো, স্টেরিলাইজেশনের যে ডেফিনেশন সেখানে আমার বলা আছে, যে ডেফিনেশনে আমরা জানি যে কি, এটা ডেফিনেশনে জানি যে রিমুভাল অর কিলিং অফ দ্য ব্যাকটেরিয়া ইনক্লুডিং দেয়ার স্পোর, একটা আর্টিকেল থেকে আমরা ফ্রি করব ব্যাকটেরিয়াকে, সেটাকে, এবং কিল করব ব্যাকটেরিয়াকে ইনক্লুডিং দেয়ার স্পোর। তাহলে সেই সমস্ত কি কি মেথড আছে স্পোরকে কিল করার, দেখি একজন বলো তো। হ্যালো হ্যালো, টাইম শেষ, কে বলতে পারবে, শুনতে পাচ্ছ, অটোক্লেভ, হ্যাঁ বলো, জোরে বলো, যে বলছো একটু জোরে বলো। হ্যাঁ, অটোক্লেভ, অটোক্লেভ, ভেরি গুড, তারপর বলো বলো তাড়াতাড়ি বলো, অটোক্লেভ একটাই শেষ, হট এয়ার ওভেন, তারপরে আমি বলে দিই, আচ্ছা ঠিক আছে। তাহলে স্পোরকে আমরা কিল করার জন্য যে মেথডগুলি অ্যাপ্লাই করব, ফিজিক্যালের মধ্যে ড্রাই হিটের মধ্যে আছে হট এয়ার ওভেন, আর ময়েস্ট হিটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অটোক্লেভ, এবং তার সাথে সাথে হচ্ছে অটোক্লেভ অ্যান্ড টিন্ডালাইজেশন, হ্যাঁ, টিন্ডালাইজেশন এবং অটোক্লেভ। টিন্ডালাইজেশন অ্যাকচুয়ালি স্পোর কিল হয় না, হ্যাঁ, টিন্ডালাইজেশনে যে টেম্পারেচার, তাকে কি হচ্ছে, টিন্ডালাইজেশন মানে কি, আমরা 3 সাকসেসিভ ডেতে আমরা 3 সাকসেসিভ, একটু স্যার ফোন করেছে, তাহলে একটু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
আচ্ছা, তাহলে ফিজিক্যাল মেথড যেটা দিয়ে আমরা স্পোর কিল করতে পারবো তার মধ্যে হচ্ছে হট এয়ার ওভেন, আর ওখানে হচ্ছে অটোক্লেভ এবং টিন্ডালাইজেশন। তোমাকে জিজ্ঞাসা করবে টিন্ডালাইজেশন নিয়ে কি তুমি স্পোর কিল করতে পারো? অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া কিল হচ্ছে। টিন্ডালাইজেশন মানে কি? 3 সাকসেসিভ ডে আমি হিট দিচ্ছি at 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 3 সাকসেসিভ ডেজ। তাহলে তুমি যখন হিট দিচ্ছ এবং উইদিন এই পিরিয়ডের মাঝখানে একটা গ্যাপ আছে 30 to 45 মিনিটস। এই 30 to 45 মিনিটসটা কিসের জন্য রাখা হয়েছে? স্পোর জার্মিনেট করার জন্য। তাহলে স্পোর জার্মিনেট করার পরে আবার যখন তুমি হিট দিচ্ছ তখন কিন্তু ব্যাকটেরিয়া কিল হয়ে যাচ্ছে, স্পোর থেকে ব্যাকটেরিয়া হচ্ছে। এভাবে 3 দিন দেওয়ার পরে সমস্ত ব্যাকটেরিয়া এবং স্পোর কিল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে অটোক্লেভ টিন্ডালাইজেশন। আর গ্যাসিয়াস মেথডের মধ্যে কি আছে যারা স্পোর কিল করতে পারে? তার মধ্যে হচ্ছে ফর্মালডিহাইড, গ্লুটারিলডিহাইড, ইথিলিন অক্সাইড। তাহলে এই কথাগুলি কিন্তু একদম এর বাইরে কোনো কথা বলা যাবে না। তাহলে হচ্ছে হট এয়ার ওভেন, অটোক্লেভ, টিন্ডালাইজেশন, ফর্মালডিহাইড, গ্লুটারিলডিহাইড, ইথিলিন অক্সাইড, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, এভাবে তোমাকে বলতে হবে এবং বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। আচ্ছা আজকে এই পর্যন্ত একটু রেখে ওকে দিই। ম্যাম। জি ম্যাম। কালকে নেক্সট ক্লাসে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম পড়বো। জি ম্যাম। তোমরা একটু পড়বে, হ্যাঁ আমি যেটুকু পড়েছি আমি ভাবছি আবার একটু ওপেন করবো, কিন্তু আজকে এটুকুই থাকে। আমার মানে স্যাটারডেতে আমরা একটু স্পিডে যেতে হবে, আমি পিছিয়ে পড়েছি। আর নেক্সট ক্লাসে আমি মাইক্রোব্যাকটেরিয়ামটা পড়াবো স্যাটারডেতে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন শেষ হয়েছে তাই? ভালো আছেন? আচ্ছা, আজকে তো একটু টাইম বেশি